হ্যালো, আসসালামু আলাইকুম। তো এইখানে আপাতত টাইটেলে দেখতেই পাইতেছেন যে হচ্ছে ব্র্যাক ২ মেধা বিকাশ বৃত্তি এককালীন ৮,০০০ টাকা ও মাসে ৫,০০০ টাকা। তো এইটা হচ্ছে মূলত যারা এবার ২০২৫ সালে এসএসসি পাস করছে সেসব শিক্ষার্থীদের জন্য এই মেধা বিকাশ বৃত্তিটা ব্র্যাক প্রদান করবে। আর হচ্ছে যারা এবার কলেজে বা মাদ্রাসায় ভর্তি হইতেছে শুধু তাদের জন্যই মূলত হইতেছে এই বৃত্তিটা আর কি। তো আজকের ভিডিওতে এই বৃত্তির সম্পর্কে সকল ডিটেলস নিয়ে আলোচনা করব। তো আমরা যদি হচ্ছে একটু দেখেন, এটা কিন্তু প্রথম আলোতে এটা প্রকাশ করা হয়েছে, এই ব্র্যাকের যে মেধা বিকাশ বৃত্তিটা। অনেকে এটা ফেকে ভাবতে পারেন। তো এখন এখান থেকে দেখেন যে এই এখান থেকে বলছে যে ব্র্যাক ২০২৫ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের মেধা বিকাশ বৃত্তি প্রদান করবে। আর শিক্ষার্থীকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত করতে হবে। আর এটা ব্র্যাকের নিজস্ব অর্থায়নে প্রদান করবে। আর এখন হতেছে এখান থেকে দেখেন আবেদনের যোগ্যতা, যে প্রথম হচ্ছে আবেদনকারী শিক্ষার্থীকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি অথবা বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে। মানে আপনাকে অবশ্যই সরকারি এবং বেসরকারি যে কোনো একটা কলেজে ভর্তি হতে হবে। আর এরপর পারিবারিক মাসিক আয় ২০,০০০ টাকার কম হতে হবে। আর আপনাদের হচ্ছে ফ্যামিলির যে মাসিক আয় এটা ২০,০০০ টাকার কম হতে হবে। তো এখন আমরা ডিটেলসটা যদি দেখি, এখানে নিচের দিকে যদি আসি, দেখেন এখান থেকে একটা এদের এখানে একটা বিস্তারিত আছে। আমি এই বিস্তারিতটা হচ্ছে এখান থেকে একটু পড়ি। এখান থেকে দেখেন যে এটা হচ্ছে ব্র্যাকের নোটিশ, যে এখান থেকে আবেদনের যোগ্যতা তো বললামই, যে হচ্ছে অবশ্যই ২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। আর হচ্ছে পারিবারিক মাসিক আয় ২,০০০ টাকার কম হওয়া যাবে না। আর এখন হচ্ছে ওরা কীভাবে নির্বাচিত করে, মানে কী হচ্ছে আরও যোগ্যতা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা। যেমন এখান থেকে হচ্ছে যে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত হতে হবে। মানে এসএসসি পরীক্ষায় আপনার হচ্ছে জিপিএ ৫ থাকতে হবে। এরপর অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসতে হবে, মানে অবশ্যই পরিবারের অসচ্ছল থাকতে হবে। আর সরকারি বেসরকারি যে কোনো কলেজে ভর্তি হতে হবে। আর এখানে হচ্ছে যে ৪ নম্বরে বলা আছে ব্র্যাক কর্মসূচির অন্তর্ভুক্ত সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। মানে ব্র্যাকের যে বিভিন্ন প্রতিষ্ঠানে বা ব্র্যাকের হচ্ছে এনজিওতে যারা চাকরি করে তাদের সন্তানদের হচ্ছে এখান থেকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। আর এরপর হচ্ছে ব্র্যাক গ্রাজুয়েট, মানে হচ্ছে যারা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বা হচ্ছে এখান থেকে পড়াশোনা করছে এরকম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর এক্ষেত্রে পরীক্ষার ফলাফলের সত্ত্ব শিথিলযোগ্য, মানে এরকম যারা আছে ব্র্যাক গ্রাজুয়েট আর হচ্ছে যারা এরকম যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী যারা আছে তাদের ক্ষেত্রে এই ফলাফল যে আমাদের অন্যান্য যাদের জন্য জিপিএ ৫ লাগছে তাদের ক্ষেত্রে জিপিএ ৫টা শিথিল করা হয়েছে। তাদের ক্ষেত্রে ফলাফলের যে ইয়েটা শিথিল করা হয়েছে। এখন এখান থেকে বৃত্তির টাকাটা কত করে দিবে, যারা হচ্ছে নির্বাচিত হবে তাদের এককালীন একটা বৃত্তি দেবে ৮,০০০ টাকা। ৮,০০০ টাকাটা একবারই দেবে। আর এরপর হচ্ছে মাসিক ৫,০০০ টাকা হারে নিয়মিত বৃত্তি প্রদান করা হবে। মানে ইন্টার পরীক্ষার আগ পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা করে হারে নিয়মিত বৃত্তি প্রদান করবে মাসিক। এখন এটা হইতেছে একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, যে একটা স্টুডেন্টের থাকা খাওয়া থেকে শুরু করে টিউশন ফিটি, যদি কেউ বাইরে মেসেও থাকে বা হোস্টেলেও থাকে, ৫,০০০ টাকা কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে। আর এখান থেকে আবেদন করতে হবে হচ্ছে এই গুগল ফর্ম দেওয়া আছে ওনাদের, ওই গুগল ফর্ম থেকে আবেদন করতে হবে। আর আবেদনের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৫। এখন এখানে বলছে যে বিশেষ দ্রষ্টব্য, ভর্তি রসিদ ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। ভর্তি রসিদ কোনটা, যে আপনি যে কলেজে ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার সময় ওই সময় আপনার একটা ভর্তি রসিদ দিবে, ওই ভর্তি রসিদটা অবশ্যই এখানে অ্যাটাচ করতে হবে। এটা আমি এই যে যখন গুগল ফর্মটা পূরণ করব ওইখানে দেখাবে যে ভর্তি রসিদটা এখান থেকে অবশ্যই লাগবে। তো আমি এখন আবেদনের প্রক্রিয়াটা দেখা দিচ্ছি কীভাবে আবেদন করবেন। তো এই যে লিঙ্কটা আছে আমি এটার উপরে ক্লিক করতেছি। আর আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা হচ্ছে আবেদনটা করবেন। তো আমি এখান থেকে ডিরেক্ট গুগল ফর্মের লিঙ্কে যাচ্ছি, মেধা বিকাশের যে বৃত্তিটা আছে। তো এখান থেকে করার পরে এরকম হচ্ছে আসবে, মানে একটা ইন্টারফেস আসবে মেধা বিকাশ বৃত্তি। তো এখান থেকে হচ্ছে এগুলা পড়ে নেবেন, যে এগুলা অবশ্য বলছি একটু আগেই। তো প্রথমে আমার ইমেল দিয়ে এখান থেকে লগ ইন করতে হবে। মানে আমার অবশ্যই যখন আমি ওই ফর্মটা থেকে ক্লিক করব তখন এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে এই যে দেখেন ইমেল রেকর্ড এমডি কালাম ইসলাম, এই ইমেলটার উপরে এখানে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখেন এখান থেকে
আবেদনকারীর তথ্য মানে স্টুডেন্টের তথ্য নাম দিতে হবে। তো আমি এখান থেকে আমার নাম দিলাম, ধরেন আমার নাম দিলাম। এরপর জেন্ডার সিলেক্ট করতে হবে, পুরুষ না মহিলা, জেন্ডার সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ইথেন্টিকিটি মানে বিশেষ জাতিগোষ্ঠী, যারা আদিবাসী আছে তারা, যদি আদিবাসী হয় বা হরিজন হয় এরা দিতে পারেন, আর যদি না থাকে এরা দেবেন। এটা অবশ্যই টিক দিতে প্রযোজ্য নয়। যেসবে লাল স্টার মার্ক আছে এইসব অবশ্যই টিক মার্ক দিতে হবে, মানে অবশ্যই ফিল আপ করতে হবে। যেসব এরকম ফিল আপ করার ঘর আছে ফিল আপ করতে হবে, আর যেসব টিক মার্ক দেওয়া আছে টিক মার্ক দিতে হবে। তো এরপর হচ্ছে যে ইফ অ্যাপ্লিকেবল সিলেক্ট দ্য টাইপ অফ ডিসএবিলিটি, মানে যদি প্রতিবন্ধী হন তাহলে অবশ্যই এটা পূরণ করবেন, আর না হইলে প্রথমেই দেখান দেওয়া আছে প্রযোজ্য নয় দিবেন না। যদি শারীরিক প্রতিবন্ধী হন এটা সিলেক্ট করবেন, বা দৃষ্টিপ্রতিবন্ধী এটা সিলেক্ট করবেন, আর অন্যান্য হইলে আদার্স লিখবেন, আদার্স দিয়ে দিবেন। তো আমি এটা যেহেতু আমার নাই আমি এটা দিলাম না। এবার হচ্ছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। তো জন্ম তারিখটা এখান থেকে দিবেন। প্রথমে মাস সিলেক্ট করবেন, মাস, তারপরে হচ্ছে আপনার দিন সিলেক্ট করবেন, আর এরপরে জন্ম তারিখ। এবার হচ্ছে এখান থেকে আপনারা জন্ম তারিখ সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার শেষ। এবার মোবাইল নাম্বার দিবেন এখান থেকে। এই আমি আমার মোবাইল নাম্বার, এইভাবে আপনারা আপনার মোবাইল নাম্বার দেবেন। আপনারা আবার ফিরে এরকম জিরো দিয়ে রাখেন না সব কিছু, হ্যাঁ। এরপর ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি হচ্ছে আবেদন করতেছেন এটা দিয়ে রাখবেন। আর যদি এরকম হয় যে না আপনি কম্পিউটার দোকান থেকে আবেদন করতেছেন, তাহলে আপনার যে ইমেলটা আছে আপনি সেই ইমেলটা এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার ইমেল নাম্বারটা দিয়ে নিতেছি। আমার যে ইমেলটা আছে আমি এখান থেকে আমার ইমেলটা দিলাম। এরপর হচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল। তো এখানে মূলত যারা নর্মাল স্টুডেন্ট আছেন তাদের অবশ্যই জিপিএ 5 লাগবে। তো আমি জিপিএ 5 দিলাম, জিপিএ 5 দিলাম। এবার হচ্ছে পিতার নাম। এরপর আপনি পিতার নাম দিবেন, আপনার যে পিতার নাম আছে পিতার নাম দিয়ে রাখবেন। পিতার পেশা কী, পিতার পেশা অবশ্যই দিয়ে রাখবেন। তো পিতার পেশা কী আপনার, তো আমি আমার পিতার পেশা দিয়ে দিলাম। আর এরপর দেবেন পিতার শিক্ষাগত যোগ্যতা। এবার হচ্ছে পিতার শিক্ষাগত যোগ্যতা। তো এটার উপরে ক্লিক করবেন, দিবেন যে পিতার শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দিবেন। 1 থেকে 5 মাধ্যমিক, এসএসসি দিবেন। আমি এটা দিয়ে নিলাম। তো এরপর হচ্ছে মাতার নাম দিবেন, মাতার নামটা দিয়ে রাখবেন। এগুলো মোটামুটি সব কিছু ফিল আপ করতে হবে। মাতার নাম দিলাম। মাতার পেশা আমাদের যেহেতু আমাদের দেশে অধিকাংশই মায়েরাই হাউস ওয়াইফ, তো আমি আমার মায়ের পেশা দিলাম হাউস ওয়াইফ। এবার হচ্ছে মায়ের শিক্ষাগত যোগ্যতাকে এটা দিয়ে নেবেন, এটা দিয়ে নিলাম। পরিবারের সংখ্যা কয়টা, আপনার পরিবারের যে কয়জন মেম্বার ওই কয়জনের নাম এখানে উল্লেখ করবেন। তো আমি আমার পরিবারের মেম্বার সংখ্যা উল্লেখ করলাম। এবার হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, আপনি বর্তমান কোথায় আছেন সেই ঠিকানা অবশ্যই এখান থেকে দিয়ে নেবেন। তো আমি আমার বর্তমান ঠিকানা দিয়ে নিচ্ছি। আমি আমার ঠিকানা দিয়ে নিলাম, বর্তমান যে ঠিকানাটা আছে এটা আমি এখান থেকে দিয়ে নিলাম। তো এটা ক্যাপিটাল লেটারে হবে। এবার হচ্ছে আমার অভিভাবকের ফোন নাম্বার দেওয়া লাগবে। তো আমার গার্জিয়ানের ফোন নাম্বার আছে, আমি এটা এখান থেকে ধরেন আমি এই ফোন নাম্বার, এটা আমার গার্জিয়ানের ফোন নাম্বার, এটা আমি এখান থেকে একটা দিয়ে নিলাম। এবার পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় আপনি এটা এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে এসে এখানে বসাই দিবেন যে আমার দুটি সেম। এখন এখানে কি বলছে যে ইউর এডমিটেড কলেজ, যে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন, যে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন সেটা অবশ্যই এখানে ফিল আপ করতে হবে। তো এখানে বলছে যে ঢাকা কলেজ অথবা যে কোনো একটা কলেজ। তো আমি এখান থেকে ধরেন আমি কলেজের নাম সিলেক্ট করলাম। এখান থেকে কলেজের নামটা সিলেক্ট করে দিলাম। আর সরি, এখানে হইতেছে একটা জিনিস বলছে যে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে এবং সঠিক বানানে কলেজের নাম লিখবেন। মানে এখান থেকে মোটামুটি হচ্ছে যে পুরোটাই ক্যাপিটাল লেটার লিখতে হবে। তো আপনার যে কলেজের নাম আছে এটা এখান থেকে ফিল আপ করবেন। তো আমি ধরেন আমি দেখানোর পারপাসে এটা দিয়ে দিলাম, এইটাই দিয়ে রাখলাম। এখন যে টাইপ অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউট, মানে আপনি সরকারি না বেসরকারি না কারিগরি, তো যে প্রতিষ্ঠানে পড়বেন সেটা দেবেন। কারিগরি হলে কারিগরি সিলেক্ট করবেন, যদি বেসরকারি করা হয় সেটা বেসরকারি দেবেন, অথবা সরকারি হলে সরকারি। তো আমি এখান থেকে সরকারি দিয়ে দিলাম। আর পরিবারের মাসিক আয় কত,
তো এখানে বলছে যে মাসিক আয় 20,000 টাকার নিচে থাকতে হবে। তো অবশ্যই আপনার 20,000 টাকার নিচে অবশ্যই দিতে হবে। এখন এইখানে তো আপনি যদি দেন 30,000 টাকা তাহলে তো আপনার প্রথম বাইরে বাদ দিয়ে দেবে। তো আমি পরিবারের মাসিক আয় ধরেন দিলাম 18,000 টাকা, 18,000 টাকা দিয়ে দেখলাম। এখন যে আপনি অথবা আপনার অভিভাবক ব্র্যাকের কোনো কর্মসূচির সাথে সম্পর্কিত প্রোগ্রামটির নাম লিখুন। যদি আপনার বাবা বা আপনার যে অভিভাবক সে যদি ব্র্যাকের কোনো হচ্ছে প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে লিখবেন যে তিনি আসলে কিসের চাকরি করে, আর যদি না থাকে লিখবেন যে না অথবা নো লিখে দিবেন, নো লিখে দিবেন, বাস তো এখান থেকে হয়ে যাচ্ছে। তো এরপরে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম, দেখেন আমার পরের পেজ চলে আসছে। তো এখন এখান থেকে বলছে কি যে এই দেখেন এখান থেকে বলছে যে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। এখান থেকে এসএসসি সার্টিফিকেট, এসএসসি ট্রান্সক্রিপ্ট, এডমিশনে প্রাপ্ত রেজাল্ট কপি, এডমিশন টেস্টের ভর্তি রসিদ। আপনার এখান থেকে এসএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এডমিশনের রেজাল্ট, এডমিশন টেস্টের ভর্তি রসিদ চারটা একসঙ্গে মার্চ করে একটা পিডিএফ বানায় দিতে বলছে। তো এরা অবশ্যই একটা ভালো কাজ করছে যে কীভাবে আপনারা পিডিএফ ইউজ করবেন। দেখেন এখানে পিডিএফ ইউজ করার টুলগুলো দিয়ে দিছে। এখন এই পিডিএফ করার দেখানোর আগে আমি একটা জিনিস দেখাই দিচ্ছি যে এসএসসি সার্টিফিকেট আপনারা পাবেন কই, এটা কিন্তু এখন আসে নাই। এটা কিন্তু কোনো কলেজেই বা কোনো স্কুলেই কিন্তু এসএসসি সার্টিফিকেটটা আসে নাই। তো এখন উপায় কী? এখন উপায় হতেছে এসএসসি সার্টিফিকেটটা বাদ দিয়ে আপনাদের হচ্ছে বাকি যে 3টা আছে এই 3টা আপনারা অ্যাড করবেন, অ্যাড করে এখানে অ্যাড ফাইল করে দিবেন। তো এখন দেখেন আমি হচ্ছে আপনাদের একটা দেখাইতেছি আপনারা কীভাবে এই কাগজগুলো মানে একসঙ্গে মার্চ করবেন। তো এখানে আসবেন গুগলে এসে এখানে লিখবেন হচ্ছে আপনার আই লাভ পিডিএফ লিখে সার্চ দেবেন। তারপরে দেখেন প্রথমে একটা এরকম ঘর আসবে। তো এখান থেকে হচ্ছে এই দেখেন জেপিজি টু পিডিএফ, অথবা আরেকটা জিনিস দেখাই আপনাদের, এইভাবে লিখবেন হচ্ছে পিক টু পিডিএফ লিখে সার্চ দেবেন। তারপরে দেখেন প্রথমে কিন্তু এগুলো চলে আসবে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এরপর বলছে সিলেক্ট জেপিজি ইমেজ। তো দেখেন আমি এখান থেকে কিছু ইমেজ সিলেক্ট করবো এক করে। ধরেন আমি প্রথমে এইখান থেকে একটা আমার যেটা ছিল আমি এটা সিলেক্ট করলাম। আমি ধরেন আমার একটা পিকচার সিলেক্ট করলাম, এবার আমি 2 নম্বর পিকচারটা সিলেক্ট করব। এরপর আমি 2 নম্বর পিকচারটা সিলেক্ট করলাম। এবার আমি 3 নম্বর পিকচারটা সিলেক্ট করব। দেখেন আমি এবার 3 নম্বর পিকচারটা এখান থেকে সিলেক্ট করলাম। তো আমার 3টা পিকচার দেখেন এখান থেকে সিলেক্ট করা হয়ে গেছে। তো আমি এখন কি করব, এখান থেকে এই যে কনভার্ট পিডিএফ যে একটা অপশন আছে কনভার্ট পিডিএফ, এটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড পিডিএফ হয়ে গেছে, আমি এটার উপরে ক্লিক করলাম। তো এইটার উপরে ক্লিক করার পরে এই দেখেন আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমি যেটা ওপেন করাই দেখেন আমার সবগুলা হচ্ছে, তো দেখেন সবগুলো তথ্য আমার এই মানে একদম A to Z 3টে এক পেজে চলে আসছে। দেখেন 3টে আমার এক পেজে চলে আসছে সুন্দর মতো। তো এখন আমি যে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে আমি এই ফাইলটা এখান থেকে আপলোড করব। এই ফাইলটা এখান থেকে আমি এটার উপরে ক্লিক করে আমার যে ফাইলটা আছে আমি ওখান থেকে আপলোড করব। তো এইরকম ক্লিক করার পর এরকম অপশন আসবে। তারপরে আমার ফাইলটা যেখানে আছে যেহেতু আমার ফোনে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে আমার ফাইলটা সিলেক্ট করে দেবো। দেখেন আমার এখান থেকে আমার ফাইলটা মোটামুটি এই যে আমার ফাইলটা এখান থেকে আপলোড হয়ে গেছে। তো এরপরে দেখেন এখানে বলছে যে আপনি কেন নিজেকে এই বৃত্তির জন্য উপযুক্ত প্রার্থী বলে মনে করেন, অনুগ্রহ করে 250 শব্দের মধ্যে ব্যাখ্যা করুন। অনুচ্ছেদটি লেখার সময় নিচের বিষয়গুলো অবশ্যই অন্তর্ভুক্ত করুন যে আপনার পরিবারের মাসিক আয়ের উৎস এবং মোট আনুমানিক আয় উল্লেখ করুন। আপনার বাবা মায়ের অভিভাবকের পেশা বা পেশাগত অবস্থা সম্পর্কে বিস্তারিত লিখুন। মানে এই যে এখানে যেসব কিছু লেখা আছে এসব লিখতে হবে। অথবা আপনার বাড়ির বর্তমান অবস্থা হইতেছে যেমন মাটির ঘর, টিনের ঘর বা ভাড়া বাসা বা পরিবারের মোট কতজন সদস্য বসবাস করে তা বর্ণনা করুন। এখানে সব লিখবেন, এখানে সব সুন্দর মতো লিখবেন। লেখার পরে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে এটা মূলত হচ্ছে সাবমিট হয়ে যাবে। সাবমিট ক্লিক করার পরে সাবমিট মোটামুটি হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূল এই প্রসেস। আর এছাড়া হইতেছে আরও বর্তমান অনেক কয়েকটা হচ্ছে উপবৃত্তির সার্কুলার বর্তমান প্রকাশ করা হয়েছে। মোটামুটি হচ্ছে আরও 5-7টা উপবৃত্তির হচ্ছে বিভিন্ন ইয়ার সার্কুলার দিছে। তো আমি নেক্সট একটা ভিডিওতে সব কিছু বিস্তারিত নিয়ে আসবো যে আরও যেসব আপনার উপবৃত্তির জন্য দিছে সবগুলোতে মানে কী এখনও ডেট আছে। তো এইটা মূলত হচ্ছে 22 তারিখ পর্যন্ত যেহেতু ডেট আছে আপনারা 22 তারিখের মধ্যে এটা করবেন।
বর্তমানে ধরেন আরও শাহজালাল ব্যাংকের ভিত্তিতে কাজ চলতেছে, জেলা পরিষদ শিক্ষাবৃত্তি, বেবিলন ফাউন্ডেশনের, তারপর জাগো ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট অনুদান। এগুলোর মধ্যে অনেক হিউজ পরিমাণে একটা উপবৃত্তি। তো আপনারা এখানে সবগুলোইতেই আবেদন করার চেষ্টা করবেন। আমি ধাপে ধাপে প্রতিটা ভিডিও নিয়ে আসবো। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।